দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-20তে বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের লক্ষ্য সিরিজ জয়। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। আর্নেস্ট ভ্যালিতে বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। সেন্ট ভিনসেন্টে প্রথম টি-20তে শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুরফুরে মেজাজে পুরো বাংলাদেশ দল। দ্বিতীয় টি-20র আগে আত্মবিশ্বাসের রসদ পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে টাইগারদের মাঝারি সংগ্রহের পর বোলারদের দারুণ বোলিংয়ে জয় পায় লিটনের দল। ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাওয়া যায়নি। বিশেষ করে লিটন দাসের অফ ফর্ম ভাবাচ্ছে দলকে। টপ অর্ডারের অন্যান্য ব্যাটাররাও যে নিয়মিত রান পাচ্ছেন না। জয়ের খুব কাছে গিয়েও হেরেছে স্বাগতিকরা, তাই তো ব্যাটারদের মূল কাজটা করতে হবে। ওয়ানডে সিরিজে খারাপ সময় পার করা বোলাররা ঠিকই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। মিরাজ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, তাসকিনদের ওপর টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতেই পারেন। সিরিজ জয় লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটনের দল। শামীম পাটোয়ারি জানিয়েছেন সেই আশার কথা। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20তে স্পেশালিস্ট ওরা অনেক ভালো। সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। প্রথম টি-20তে ব্যাট হাতে অবদান রাখা শামীম জানিয়েছেন দলের জন্য ভালো কিছু করতে আত্মবিশ্বাসী তিনি। 1 বছর পর এসেছি, অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে সিরিজ বাঁচাতে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। ক্যারিবীয়রা মরিয়া হয়ে থাকবে সিরিজে ফিরতে। পাওয়েল, ফ্লেচার, জনসন, চার্লসরা সেন্ট ভিনসেন্টে সেই চ্যালেঞ্জ নিতে চাইবেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে 120 রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। কুয়ালালামপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 149 রান করে বাংলাদেশ। জান্নাতুল মাওয়া অপরাজিত সর্বোচ্চ 34 রান করেন। এছাড়া সাদিয়া করেন 31 রান। জবাবে ব্যাট করতে নেমে নিশিতা আক্তার নিশির বোলিং তোপে মাত্র 29 রানে অল আউট হয় মালয়েশিয়া। ম্যাচে স্বাগতিকদের কোনো ব্যাটারি 2 অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে নিশি 5টি, হাবিবা 3টি ও আনিসা 2টি উইকেট নেন। সিলেটে এনসিএল টি-20তে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে জয়ের কারিগর এই ব্যাটার। ম্যাচে 21 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। এনামুলের অনবদ্য ইনিংসের আদ্যপান্ত রিপোর্টে। পুল শটে বল যখন উড়ে গেল সীমানার বাইরে, এনামুল তখন ক্রিজে। ছক্কা হতে দেখেই হেলমেট খুলে হাঁটু গেড়ে বসে পড়েন। পর মুহূর্তেই শরীরকে ছেড়ে দিলেন মাটির আশ্রয়ে। পরে শুয়ে থেকেই আকাশের দিকে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন। খানিক পরেই দাঁড়িয়ে মুখে চওড়া হাসি নিয়ে উদযাপন করলেন আরও কিছুক্ষণ। সিলেটের জাতীয় ক্রিকেট লিগ টি-20তে মঙ্গলবার সকালে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে এনামুল খেলেন 67 বলে 101 রানের অপরাজিত ইনিংস। 88 রান নিয়ে শেষ ওভারটি শুরু করেন এনামুল। স্ট্রাইকে ছিলেন না তিনি, তবে দ্বিতীয় বলেই স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে পেরিয়ে যান 90। চতুর্থ বলে আসে 2টি রান। পঞ্চম বলে ওই ছক্কায় সেঞ্চুরি। এদিন ম্যাচে দুর্দান্ত স্ট্রাইক রেটে ছুটতে শুরু করে খুলনা বিভাগের ব্যাটাররা। 4 ছক্কার ফুলঝুরিতে এগোতে থাকে রানের চাকা। ম্যাচের পঞ্চম ওভারে প্রথম ধাক্কা খায় খুলনা। নাজমুল অপুর বলে ব্যক্তিগত 14 রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। তিনে নামা আজিজুল হাকিমও লম্বা করতে পারেননি নিজের ইনিংস। বাধা আবারও সেই স্পিনার নাজমুল অপু। এই আসা যাওয়ার মিছিলে যুক্ত হন দলের আরেক ব্যাটার মিঠুন। খালি হাতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর ঘুরে তাকাতে হয়নি খুলনার। দলের অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের কোনো ছাড় দেননি এনামুল। 4 ছক্কার ফুলঝুরিতে ম্যাচের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 180 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কাল হয়ে যায় ঢাকা বিভাগের। দলীয় 32 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সাইফ হাসানের দল। ম্যাচ ধরে খেলার চেষ্টায় আবারও ব্যর্থ হন ব্যাটার আরিফুল ইসলাম। 22 বলে 19 রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের 2 ব্যাটার তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ে আসার আলো জাগে ঢাকার। তাইবুরের 63 ও অঙ্কনের 23 বলে 43 রানের ইনিংস একটুর জন্য পিছিয়ে যায় জয়ের লক্ষ্য তারায়। 20 ওভারে 159 রানে থামে ঢাকার ইনিংস। 21 রানের জয় দিয়ে মাঠ ছাড়ে সোহানের দল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
ওয়েস্ট ইন্ডিজ দলের বড় দায়িত্ব পেলেন ড্যারেন সামি। সাদা বলের কোচ থেকে এবার টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দুইবারের টি-20 বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। ওয়ানডে ও টি-20তে ইতিমধ্যেই কোচের দায়িত্ব পালন করছিলেন সামি। তার অধীনে ওয়ানডেতে 28 ম্যাচে 15টি ও টি-20তে 25 ম্যাচের 20টিতে জয় পেয়েছে ক্যারিবীয়রা। এবছরের মে মাসে সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নজর কাড়েন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো টেস্ট ক্রিকেট। 2025 সালের এপ্রিল থেকে টেস্ট দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিচালক মাইলস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে নিউজিল্যান্ড। ইংলিশদের 423 রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। 658 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে 2 উইকেটে 18 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিরোধ করতে পারেননি ইংলিশরা। 2 অপরাজিত ব্যাটার জ্যাকব ব্যাথেল 76 ও জো রুট করেন 54 রান। এরপর গ্যাস অ্যাটকিনসন 43 ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। ইংল্যান্ড অল আউট হয় মাত্র 234 রানে। কিউই স্পিনার সেন্টার 4টি, হেনরি ও সাউথি 2টি করে উইকেট নেন। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 193 রানে পিছিয়ে ভারত। প্রথম ইনিংসে অজিদের করা 445 রানের জবাবে 9 উইকেটে 252 রান তুলে দিন শেষ করে ভারতীয়রা। 4 উইকেটে 51 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রোহিত শর্মার দল। ফলো অন এড়াতে ভারত করতে হবে আরও 246 রান। 213 রানে ভারতের নবম উইকেট যাওয়ার পর মনে হচ্ছিল ফলো অন করতে হবে ভারতকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বুমরা ও আকাশদীপ। নবম উইকেটে 39 রান যোগ করে ফলো অন এড়ান তারা। বৃষ্টিতে 4 বার খেলা বন্ধ হওয়ায় দিনটা ভারত শেষ করে 9 উইকেটে 252 রান তুলে। বুমরা 10 ও আকাশ 27 রানে অপরাজিত আছেন। এখন জানবো ফুটবলের খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রাতেই বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করতে যাচ্ছে ফিফা। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য গেল সপ্তাহে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবল সংস্থা। 2024 বিশ্বকাপের 2 বছর পূর্তির আগের দিন কাতারের দোহায় জমকালো এই আয়োজনে অংশ নেবেন ফুটবল বিশ্বের সেরা তারকারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যালন ডিওর দৌড়ে ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা উঠে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে রিয়াল ফরওয়ার্ড ভিনির হাতে উঠছে না এবারের ব্যালন ডিওর। তার অপ্রাপ্তিতে আয়োজন বর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। আক্ষেপের সেই ক্ষতে প্রলোভ দেওয়ার সুযোগ আজ ফিরেছে ভিনিসিয়াসের সামনে। ভিনি ও রদ্রি ছাড়াও তালিকায় আছেন ফুটবল জগতের আরও 9 তারকা। তবে তালিকায় সবচেয়ে বিস্ময়ের নাম আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়াও তালিকায় আছেন আরও 6 রিয়াল মাদ্রিদ ফুটবলার জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারভাহাল, ভালভার্দে, টনি ক্রুজ ও কিলিয়ান এমবাপ্পে। আছেন ম্যান সিটির হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টস ও বার্সেলোনার লামিন ইয়ামাল। বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের দে লা ফুয়েন্তে, ম্যান সিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। এছাড়া এবারই প্রথম নারীদের সেরা গোলের জন্য চালু করা হচ্ছে মার্তা অ্যাওয়ার্ড। 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার। মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং গণমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার প্রাপ্তদের নাম। 75% অবদান থাকে তাদের, বাকি 25% আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। বেশ কয়েকটি উপলক্ষ সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান। আগামীকাল কাতারের লুইস স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকান ক্লাব পাচুকা। একই দিনে উদযাপন করা হবে কাতারের ফাইনাল বিশ্বকাপ আয়োজনের 2 বছরের পূর্তি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে গ্যালাক্টিকোরা। জয়ের ব্যাপারে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বেশ আত্মবিশ্বাসী। বিস্তারিত জুবাই নূরের রিপোর্টে। বছরের শেষ দিকে এসে রিয়াল মাদ্রিদের সামনে আরও একটি শিরোপা জয়ের হাতছানি। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পুচকার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।
2024 সালে দারুণ সময় কাটানো রিয়াল মাদ্রিদ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেই বছর শেষ করতে চায়। হেড কোচ আনচেলত্তি 90-এর দশকে এসি মিলানের হয়ে দুবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতিয়েছিলেন। এবার রিয়ালের হয়েও একই কীর্তি গড়তে চান তিনি। গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি এবং এটি সেই সাফল্যের একটি চূড়ান্ত পুরস্কার। বিশ্বব্যাপী আমাদের অসংখ্য সমর্থক রয়েছে যারা আমাদের আরেকটি শিরোপা জিততে দেখতে চান। একজন কোচ হিসেবে আমার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে আপনি পূর্ববর্তী মৌসুমে দারুণ কাজ করেছেন। রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া এই ফাইনালকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে বিভিন্ন মহাদেশের চ্যাম্পিয়নরা একে অপরের মুখোমুখি হয়, তাই এই প্রতিযোগিতা সবসময় উপভোগ্য। এটি খেলোয়াড়, ক্লাব এবং সমর্থকদের জন্য একটি বড় সুযোগ। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিততে পারলে রিয়াল মাদ্রিদের জন্য এটি হবে 2024 সালের চতুর্থ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জেতার পর নিজেদের ঝুলিতে আরও একটি ট্রফি যোগ করার লক্ষ্যে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রোনালদো। নির্বাচনকে ঘিরে পরিকল্পনা সাজানোর কথাও জানিয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। কদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি হতে চান রোনালদো নাজারিও। এর মধ্যে একবার নিজের ইচ্ছের কথাও প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে সিবিএফ এর সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চের মধ্যে সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন রোনালদো। সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত 4টি স্টেট ফেডারেশন এবং 4টি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিল জুড়ে চষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। একাধিক ক্লাবের মালিকানায় থাকায় রোনালদো জানিয়েছেন সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবতে চাচ্ছেন না কিংবদন্তি এই ফুটবলার। ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো। আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বিশ্বস্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে যা হচ্ছে সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে, কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে সবকিছুই ঠিক নেই। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে এনদালো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে 2026 সালের মার্চে, কিন্তু এক বছর আগেই অর্থাৎ 2025 সালের মার্চেই নির্বাচনের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। সব দিক মাথায় রেখে এখনই পরিকল্পনা গুছিয়ে ফেলছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। আমি চাই সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে। এর আগে গত মাসে রোনালদো সিবিএফ এর সভাপতি হওয়ার ইচ্ছার খবর সামনে এসেছিল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইউরোপের বড় 4 ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরিয়া ও জার্মান বুন্দেসলিগায় জমে উঠেছে 2024-25 মৌসুম। চেলসির টানা জয়, আতলেতিকোর দাপট, আতালান্তার রেকর্ড গড়া পারফরম্যান্স ও ম্যানচেস্টার সিটির ব্যর্থতায় জমজমাট ইউরোপিয়ান ফুটবল। এক নজরে দেখে নেওয়া যাক লিগ ফুটবলের আদ্যপান্ত। লিভারপুল এখনও শীর্ষে থাকলেও তাদের পয়েন্ট খোয়ানোর ধারাবাহিকতা উদ্বেগজনক। নিউক্যাসলের পর ফুলহ্যামের বিপক্ষেও 2-2 গোলে ড্র করেছে ক্লপের দল। অন্যদিকে চেলসি তাদের জয়রোধ অব্যাহত রেখেছে। সবশেষ ব্রেন্টফোর্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। মাত্র 2 পয়েন্টের ব্যবধান রেখে চেলসি শিরোপার লড়াইয়ে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এদিকে দুর্দশা কাটছে না পেপ গার্দিওলার ম্যান সিটির। ডার্বিতে 87 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার মানতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। সিটির এই হার তাদের অবস্থানকে আরও নড়বড়ে করেছে। পয়েন্ট তালিকায় 5ম স্থানে নেমে গেছে সিটি। লা লিগায় বার্সেলোনার ব্যর্থতার সময় যেন কাটছেই না।
লেগানেসের কাছে 1-0 গোলের পরাজয় তাদের জন্য আরও চাপ বাড়িয়েছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ টানা 6ষ্ঠ জয় তুলে নিয়ে বার্সার সমান 38 পয়েন্টে দাঁড়িয়ে আছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর সঙ্গে 3-3 গোলে ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 11 ম্যাচে অপরাজিত থাকা আতলেতিকো আছে তাদের সেরা ফর্মে। ইতালিতে রাজত্ব করছে আতালান্তা। সিরিয়াতে প্রথম 6 ম্যাচে সাদামাটা পারফরমেন্সের পর টানা 10 ম্যাচে জয় তুলে ইতিহাস গড়েছে দলটি। কালিয়ারিকে হারিয়ে 16 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আতালান্তার। দ্বিতীয় স্থানে থাকা নাপোলি সমান ম্যাচে 35 পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইন্টার মিলান 31 পয়েন্ট নিয়ে পিছিয়ে, তবে হাতে রয়েছে 2টি ম্যাচ। এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ শীর্ষস্থান ধরে রাখলেও হোঁচট খেয়েছে মাইন্সের বিপক্ষে। হ্যারি কেইনকে ছাড়া মাঠে নেমে তারা 2-1 গোলে পরাজিত হয়েছে। মাইন্সের বিপক্ষে গত 5 বছরে চতুর্থবার হারল বায়ার্ন। 14 ম্যাচে 33 পয়েন্ট নিয়েও 4 পয়েন্টের ব্যবধানে বায়ার লেভারকুসেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাফিল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।